নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা স্বাগত জানালো বিএনপি। বাইডেন ইউনুস বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক ইস্যু। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত তহিদ জয়শঙ্কর। 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন সেনাবাহিনীর। রয়টার্সকে সেনাপ্রধান বললেন, হস্তক্ষেপ করবে না বাংলাদেশের রাজনীতিতে। পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না। গাজীপুর সাভারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধ শতাধিক কারখানা। কাজে এসে ফিরে গেছেন শ্রমিকরা, নিরাপত্তা জোরদার। পদোন্নতিতে স্বেচ্ছাচার, স্বামীকে করেন সংস্থার প্রধান। সাবেক কৃষি সচিব ওয়াহিদার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার স্থানীয় সময় রাতে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিমানবন্দরে প্রীতি সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি তাকে স্বাগত জানায়। আজ অধিবেশনের ফাঁকে ঐতিহাসিক একান্ত বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় আসর বসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্ব নেতাদের পাশাপাশি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় সোমবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোহিত। এ সময় বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের শত শত বিএনপি নেতাকর্মী ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে প্রীতি সমাবেশ করে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ম্যানহাটনে তার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে যান প্রধান উপদেষ্টা। আশা করা যাচ্ছে যে এটা একটা খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হবে। বাংলাদেশের ইউএস বাংলাদেশের সাথে খুবই পুরনো বন্ধু। আমাদের বন্ধুত্বটা আরও যাতে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোকতুলো হবে। মঙ্গলবার অধিবেশনের ফাঁকে দুপুরে একান্ত বৈঠকে মিলিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঐতিহাসিক এই বৈঠকে দুই নেতার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বব্যাংক ও ইউরোপিয়ান কমিশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং সংস্থার প্রধানরাও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তবে সবকিছু ছাপিয়ে ৩ দশকের মধ্যে হতে যাওয়া প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের এই বৈঠকটি অর্থাৎ ইউনুস বাইডেন বৈঠকের দিকেই সবার এখন নজর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ৩ দশক পর মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে আজ। সব ছাপিয়ে সবার নজর জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের দিকে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আর বিশ্লেষকের মতে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত। জাতিসংঘের সদর দপ্তর থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে দৃষ্টি রাখছে দেশের জনগণ। কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ ও জাতিসংঘ সফর এটি। এরই মধ্যে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়টি। ৩ দশক পর জাতিসংঘে মার্কিন কোন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোন সরকার প্রধানের বৈঠক হতে যাচ্ছে এবার। জো বাইডেন ইউনুস বাইডেন বৈঠক ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনায় উঠে আসতে পারে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টিও অগ্রাধিকার পেতে পারে বলে জানান শহীদুল আলম। গার্মেন্টসের ক্ষেত্রে এত বড় একটা ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আমাদের নিশ্চয়ই নিজের দেশের কারণেই সম্পর্কটা কি থাকবে সেটা ভাবা দরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার ইস্যুটি সহ ১৬ বছরের দুঃশাসনের বিষয়েও জো বাইডেনের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী। ভারত বাংলাদেশ সম্পর্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একেবারেই সত্য যে ভারত যেইভাবে যেই সম্পর্ক আমাদের সাথে এতদিন ধরে রেখেছে সেই সম্পর্ক কোনো ভালো সম্পর্ক ছিল না।
সেটার থেকে ভিন্ন সম্পর্ক হবে সেটা আমরা আশা করি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় আসা উচিত। এতে করে পোশাক রপ্তানিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্টকে দেশে পাঠাতে পারি। বাইডেন ইউনুস বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মত দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের এই সফরটি অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠকটি, যেখানে দুদেশের সম্পর্ক এবং সরকার টু সরকারের যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি রয়েছে তার পাশাপাশি আসবে বাংলাদেশের রপ্তানি বাজারের জিএসপি সুবিধার ফিরে পাওয়ার বিষয়টি। জাতিসংঘ সদর দপ্তর থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। বাংলাদেশ ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় দুজনের বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ এ তথ্য জানিয়েছে। এদিন বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং বিশ্বজুড়ে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। Two months back, a remarkable people's movement in Bangladesh starkly reminded how 170 million people value their aspiration for freedom, dignity, justice and equality over sheer growth numbers. Drawing on the past 5 decades' global discourse and development, we may need to truly value the values to secure our future. We also need to democratize digital technology tools, applications and innovations beyond profit, else many risk to be left out in a vast evolving world of work. ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন আছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সব ঠিক থাকলে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সোমবার নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে, তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন সেনাপ্রধান। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলেও রয়টার্সকে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সংস্কারের অংশ হিসেবে সেনা সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে। দায়িত্বরত কোনো সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সেনাপ্রধান। সময় সংবাদ আরও থাকছে। স্বাভাবিক হচ্ছে পাহাড়ের জনজীবন। 4 দিন পর সাজেকে আটকা পড়া 1000-এর বেশি পর্যটককে আনা হলো খাগড়াছড়ি। নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির টহল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বাংলাদেশকে বাড়তি $300 কোটি ঋণ দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে IMF-এর 5 সদস্যের একটি মিশন এখন ঢাকায়। মিশনের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপারজিওর। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, IMF-এর বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় $470 কোটি মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংস্থাটির কাছে আরও $300 কোটি চাওয়া হয়েছে। এক্ষেত্রে কী ধরনের শর্ত ও সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েই মূলত আলোচনা করবে IMF-এর এই মিশন। নতুন ঋণ পাওয়ার কিছু শর্তও জুড়ে দেবে IMF। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ 55টি তৈরি পোশাক কারখানা। তবে DEPZ সহ অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফর হোসেন জয়। আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলে। আপনারা জানেন যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অর্থনীতির অন্যতম সোপান হচ্ছে এই তৈরি পোশাক কারখানা। সেই কারখানাগুলোর মধ্যে 1000-এর অধিক বেশি কারখানা
এই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে রয়েছে। দীর্ঘ 3 সপ্তাহ ধরে কিন্তু এই শিল্পাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে অশান্তির বাতাস বইছে। শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানায় মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার আলোচনার মাধ্যমে কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে অশান্তির সেই বাতাস অর্থাৎ শ্রমিক অসন্তোষ কিন্তু গতকালকেও যেমন ছিল আজকেও তেমনি রয়েছে। আজকে পর্যন্ত আমরা শিল্প পুলিশ সূত্রে যেটি জানতে পেরেছি যে প্রায় অর্ধশতাধিক কারখানা কিন্তু যেগুলো হচ্ছে বড় বড় গ্রুপ অফ কোম্পানি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানি যে সমস্ত কারখানাগুলোতে অধিক উৎপাদন হয়ে থাকে এবং অধিক সংখ্যক শ্রমিক, হাজার হাজার শ্রমিক কাজ করে থাকে, সেই সমস্ত কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো একটি কথা বারবারই শ্রমিক পক্ষের কাছ থেকে ঘুরে ফিরে আসছে, একটি কথা তারা বলছেন যে তাদের সাথে যে আলোচনায় বসার কথা মালিক পক্ষের অথবা সরকার পক্ষের কেউই সেভাবে তাদেরকে ডাকছেন না, অর্থাৎ আলোচনা হচ্ছে না বিধায় কিন্তু এই শ্রমিক অসন্তোষের জেরে কিন্তু কারখানাগুলো অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। একই সাথে পুলিশও একই কথা বলছে, শিল্প পুলিশ যেটি বলছেন যে মালিক পক্ষকে বারবার বোঝানো হচ্ছে যে শ্রমিকরা যে বেতন ভাতা অথবা ঈদ বোনাস অথবা আপনার আরো প্রাসঙ্গিক যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু কথা বলা খুবই জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সেই কথাগুলো কিন্তু বারবার বলা হচ্ছে। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর এলাকায়, সরকার মার্কেট এলাকায়, জামগড়া এলাকায়, একই সাথে আপনার আরো বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু কারখানা বন্ধ রয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আশুলিয়া বাদে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যেটি ডিইপি যে নামে পরিচিত, সেই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কিন্তু কারখানাগুলো চলছে, উৎপাদন ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আশুলিয়ার থেকে আমার কাছে শিল্প কারখানার যে শ্রমিক অসন্তোষ নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম আশুলিয়ায়। রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে আনা হয়। এ সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখায় ও 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত শোন অ্যারেস্ট দেখানোর পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আনিসুল হক, সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আলাদা আরও 2টি মামলায় এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে একটি মামলায় গ্রেফতার দেখানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ির পরিস্থিতি। সাজেকে আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন নিজ নিজ গন্তব্যে। সকালে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহায়তায় সারি সারি গাড়িতে করে ফিরতে শুরু করেন পর্যটকরা। এর আগে সোমবার সন্ধ্যা থেকে রাতভর সাজেক যাওয়ার ভাঙ্গা ব্রিজ মেরামত, গাছের গুঁড়ি ও ট্রাক সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়। পরে 112টি পিকআপ, চাঁদের গাড়ি সহ 23টি সিএনজি অটোরিকশা এবং 109টি মোটরসাইকেলের মাধ্যমে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। এদিকে 72 ঘন্টা অবরোধে সাজেকে পানি, হোটেলে গ্যাস ও খাবার শেষ হওয়ায় অনেক পর্যটকই অসুস্থ হয়ে পড়েন। লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সকালে নয়াবাজার জিন্দা পার্ক পরিদর্শন শেষে একথা বলেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের দায়ী করে স্থানীয় সরকার উপদেষ্টা ডেঙ্গু নিধনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মৃত্যু সংখ্যা কম সেটা কোনো কমপ্লাসেন্সির বিষয় না, এটা আল্লাহর রহমত যে মৃত্যু সংখ্যা কম, কিন্তু সংক্রামক যে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। ওইদিকে আমাদের বেশি নজর দিতে হবে এবং সেটার জন্য দুটো দরকার। একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লার্ভাসাইডের মেডিসিন দেওয়া, ফগিং করা ইত্যাদি, পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিনভাবে। আর আরেকটা হচ্ছে জনগণের সচেতনতা। সময় সংবাদ আরও থাকছে। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, যানজটে নাজেহাল রাজধানীবাসী। বছরে ক্ষতি 50,000 কোটি টাকা। আইনের যথাযথ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। পদোন্নতিতে স্বেচ্ছাচার, স্বামীকে করেন সংস্থার প্রধান। কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়াহিদা আক্তারের ক্ষমতার অপব্যবহারের এমন চিত্র পাওয়া গেছে বিভিন্ন নথি বিশ্লেষণ করে।
বিভিন্ন দফতরের কর্মকর্তারা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ভাজন হিসেবেই এসব করেছেন ওয়াহিদা। শৃঙ্খলা ফেরাতে জনপ্রশাসন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ সাবেক আমলাদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হলেও ক্ষত রয়ে গেছে রাষ্ট্রের রন্ধে রন্ধে। সরকারি দফতরকে দলীয় ইউনিট হিসেবে ব্যবহার করা এমন সচিবদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ওয়াহিদা আক্তার বেশ আলোচিত। কৃষি মন্ত্রণালয়ের সংস্থাগুলোতে আধিপত্যের নানা ফন্দিতে ছিলেন কখনো নিজেই, আবার কখনো সেকেন্ড কমান্ডিংয়ে থাকতেন তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARCর সাবেক নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য পর্যালোচনায় উঠে এসেছে আধিপত্য বিস্তার এবং নিজেদের লোকজনকে টেন্ডার দেয়া সহ অনৈতিক নানা সুবিধা আদায়ে ব্যস্ত ছিলেন সাবেক কৃষি সচিব। সংস্থা প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেন অবসরে যাওয়া বন্ধু কর্তাদের। গুরুত্বপূর্ণ উইংয়ের দায়িত্ব যেমন দিয়েছেন সিনিয়রকে ডিঙিয়ে জুনিয়রকে, তেমনি ৯/৬ করেছেন প্রকল্প পরিচালক নির্ধারণেও। লোকলজ্জার বালাই ভুলে একের পর এক চুক্তি নবায়ন করেন নিজের স্বামী কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের পদে শেখ মোহাম্মদ বখতিয়ারকে। এতে পদবঞ্চিত হয়ে পড়েন অনেক দক্ষ কর্মকর্তা। ন্যায্য জিনিস আপনি পাচ্ছেন না, আপনি হতাশা ভুগবেন, এটা খুবই স্বাভাবিক। শুধু দপ্তর সংস্থা নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় তার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউই মুখ খুলতে পারতেন না মন্ত্রণালয়ে। অনিয়মে সায়না দেয় পদত্যাগ করার কিছুদিন আগেও এক অতিরিক্ত সচিবকে বদলি ও আরেকজনকে বসিয়ে দেন যুগ্ম সচিবের চেয়ারে। সার বাণিজ্য অদৃশ্য থাকলেও শৃঙ্খলা পরিপন্থী কাজ ছিল প্রকাশ্য। এসব বিষয় জানতে সাবেক সচিব ওয়াহিদা আক্তারের মুঠোফোনে কল দিলেও সাড়া মেলেনি। রাজধানীর স্কার্টনে সচিব কোয়ার্টারে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সাক্ষাৎ। জনপ্রশাসনে দীর্ঘদিন থাকা অভিজ্ঞ সাবেক আমলাদের মতে কর্মকর্তাদের অনিয়ম বন্ধে কার্যকর হতে হবে জনপ্রশাসন বিভাগকে। সরকার কর্মচারীদের কিন্তু কন্ট্রোল করার অনেক আইন আছে আমাদের। এই আইনগুলি যথাযথভাবে প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওই আইনগুলি প্রয়োগ করি যখন একটা ছেলে অপরাধ করে তারপরে। প্রশাসনের সংস্কার ও নিজ জায়গা থেকে দেশাত্মবোধ নিয়ে কাজ করার পরামর্শ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আজ ভোর থেকে বাসে নতুন নিয়মে হাফ পাস সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা। সপ্তাহে 7 দিনই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাসে যাতায়াত করতে পারবেন। সড়কে পরিবহন শ্রমিকরা হাফ পাস নিয়ে বিড়ম্বনায় ফেলবেন না বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। পাশাপাশি পরিবহন শ্রমিকরাও মালিকপক্ষের এই নিয়মকে সাধুবাদ জানিয়েছেন। শুধু দেশের মেট্রোপলিটন এলাকার মধ্যে এই সুবিধা অব্যাহত থাকবে। সঙ্গে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র। মেট্রো রেলেও হাফ পাস সেবার আওতায় আনার দাবি জানান অনেকে। রাজধানীর তীব্র যানজটের অন্যতম কারণ বাস স্টপেজ ব্যবহার না করে যত্রতত্র যাত্রী ওঠানামা। দিনকে দিন মন্থর হচ্ছে নগর জীবন। বুয়েটের গবেষণা প্রতিবেদনের তথ্য, প্রতি বছর যানজটে আর্থিক ক্ষতি হচ্ছে গড়ে প্রায় 50,000 কোটি টাকা। এর জন্য পরিবহন সংশ্লিষ্টদের নিয়ম নীতির তোয়াক্কা না করার সংস্কৃতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। সিগন্যাল ছেড়েছে ট্রাফিক পুলিশ, কিন্তু তারপরও মূল সড়কের চৌরাস্তায় ঠায় দাঁড়িয়ে প্রায় প্রতিটি লোকাল বাস। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অসুস্থ প্রতিযোগিতার এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদন বলছে, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় 82 লাখ কর্মঘণ্টা। আর এমন যানজটের অন্যতম কারণ যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা। যেখানটায় যাত্রী ওঠানামা হচ্ছে তার থেকে 100 গজ সামনেই কিন্তু এই যাত্রী ছাউনি, সঙ্গে বাস স্টপেজ। তবে দীর্ঘক্ষণ ধরে এভাবেই খালি পড়ে আছে এই যাত্রী ছাউনি। তেমনি একটি বাসও এই বাস স্টপেজে কিন্তু থামছে না। 2 সিটিতে মোট 120টি বাস স্টপেজ নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। তারপরও নির্ধারিত স্থানে বাস না থামার কারণ জানতে গেলে কেবলই অভিযোগের কাদা ছোড়াছুড়ি যাত্রী আর পরিবহন শ্রমিকদের। পুরো রাস্তায় স্লো হালকা করতে, কিন্তু এটা রানিং এ চলতেছে আমাদের ডিউটি। সবাই এখান থেকে উঠতেছে, তো এই জন্যই এখানে তো দাঁড়াইলে তো যাত্রী হয় না, মানে বিভিন্ন বাসায় গালিগালাজ করে। প্রতিদিন যানজটে নারাজ নগরবাসী, সঙ্গে বাস চালকরাও। তাড়াহুড়া আমাদেরকে আর আসলে এই জায়গাতে নিয়ে যায়। যাত্রী যদি স্টপেজে দাঁড়াতো তাহলে আমিও যাই স্টপেজে দাঁড়াতাম। দোষ তো দুজনেরই, এখন কিছু করার নেই।
এর থেকে বেরিয়ে আসতে নিয়মনীতির তোয়াক্কা না করা পরিবহন সংশ্লিষ্টদের জরিমানার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে এনে আইন প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। জাংশন থেকে 50 মিটারের মধ্যে সমস্ত যদি আমি আইডলিং, এই যে পার্কিং এর কথা বলছি, লোডিং আনলোডিং যদি বন্ধ করতে পারি, তখন দেখা যাবে যাত্রীরাও কিন্তু জাংশনে থামতে চাবে না। এই জায়গাটা আসলে আমার পরিকল্পনা ওইভাবেই লাগবে যেন জাংশনটা আমরা ক্লিয়ার রাখতে পারি। আমার মনে রাখতে হবে জাংশন আসলে আমাদের হৃৎপিণ্ড। সবার আগে পেনাল্টিটা বা উৎসাহ দেওয়া এবং বাধ্য করা দরকার বাস মালিকদের এবং বাস যারা চালান, তারা যদি যত্র না থামান তাহলে আমি যতই হাত তুলি তখন তো আমি উঠতে পারবো না। সড়কে যানবাহনের গতি ফিরিয়ে জনসাধারণের ভোগান্তি কমাতে গণপরিবহনকে সরকারি উদ্যোগে একক কোম্পানির আওতায় আনার আহ্বান খাত সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের শহর চেন্নাইয়ের রাস্তা ধরে হাঁটলেই দেখা মিলবে টাইগারদের লাল সবুজ জার্সি। মহেন্দ্র সিং ধোনি এখানকার সুপারহিরো। আইপিএলে খেলার সুবাদে পরিচিতি আছে সাকিবেরও। তবে সিএসকের ক্রিকেটার হওয়ায় মোস্তাফিজের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা। চেন্নাই বিখ্যাত তাদের স্পোর্টস সবগুলোর জন্য, যেটা নিয়ে প্রায়শই এখানে ছুটে আসেন বিশ্বের প্রায় সব ক্রিকেটার। সেই গল্প শোনাচ্ছেন মাহবুব রিমন। ট্রাফিকের শহর, দোসা, ইডলি, মন্দির, মসজিদ, মোটর গাড়ির শিল্প, দাবা কিংবা ক্রিকেটের শহর। রাঁচির ছেলে হয়েও মহেন্দ্র সিং ধোনির শহর। চেন্নাই মোস্তাফিজের শহরও। চেন্নাই মানেই ক্রিকেট, ক্রিকেট মানেই তো চেন্নাই। এখানকার অলিতে গলিতে যতটা স্কুটি, ঠিক যেন ততটাই ব্যাট। চেন্নাইয়ের পথে প্রান্তরে দেখা মিলবে জার্সির রকমারি বাহার। খুঁজে পাওয়া যাবে আমাদের লাল সবুজ সাকিব লিটনকেও। প্রায় 1800 কিলোমিটার দূরত্ব ঘুচিয়ে ধোনি এখানকার ক্রিকেট ঈশ্বর। চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলায় মুস্তাফিজের জন্য তাদের প্রগাঢ় ভালোবাসা। Mustafa is a very lovely people in Chennai because Chennai people are morely addicted towards cricket. He just loves the cricket. Whatever the player who playing here is. Helicopter shots, this cool shots like this Mr. Cool, like this name. The Dhoni's style is different. This is fans is many fans is the Dhoni. চেন্নাইয়ে কোনো ক্রিকেট প্রেমী আসবেন আর স্পোর্টস সবগুলোতে ঢু মারবেন না, তা কি হয়? সবগুলোই যেন দৃষ্টিনন্দন। নান্দিকতা, শৈল্পিকতায় অনন্য সাধারণ। শুধু ক্রেতারাই নন, যে লোভ সামলাতে পারেন না ক্রিকেটাররাও। ভারতের সব ক্রিকেটার এখানকার নিয়মিত ক্রেতা। মঈন আলী, ওয়াসিম, আফ্রিদি, ব্র্যাভো, এমনকি বাংলাদেশের মুমিনুল তাইজুল, সবারই আস্থার ট্রিপ্লিক্যানের স্পোর্টস শপে। স্মৃতির সংগ্রহশালা তাই হয়ে উঠেছে বিশাল। চেন্নাইয়ের এই স্পোর্টস শপগুলো একটার চাইতে যেন আরেকটা বেশি গোছালো, বেশি মনোরম। দেখে মনে হবে জীবন্ত কোনো আর্কাইভ, জাদুঘর কিংবা মাঠের মধ্যে আছেন আপনি। ইতিহাস আর ঐতিহ্য যেখানে মিলেমিশে একাকার। Sir, it's all very good, all positive players. You know, they all deserve to be in the national team. And, you know, since we are close by to the Chepauk Stadium as well, you know, and this is one-stop shop where you get all your cricket equipments. নানা কারণে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় তামিলনাড়ু ব্যতিক্রম ছবির চাইতেও সুন্দর শহর চেন্নাই, যেখানে আসলে আপনি বুঝতে পারবেন ক্রিকেট শুধু খেলা কিংবা দেখাই নয়, ক্রিকেটকে কিভাবে ধারণ করতে হয়। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা স্বাগত জানালো বিএনপি। বাইডেন ইউনুস বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক ইস্যু। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে একমত তৌহিদ জয়শঙ্কর। 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন সেনাবাহিনীর। রয়টার্সকে সেনাপ্রধান বললেন, হস্তক্ষেপ করবে না বাংলাদেশের রাজনীতিতে। এবং পোশাক শিল্পে অস্থিরতা থামছেই না। গাজীপুর সাভারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধশতাধিক কারখানা। কাজে এসে ফিরে গেছেন শ্রমিকরা, নিরাপত্তা জোরদার। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।